আচ্ছা দেখো, আগের দিন আমরা বিল্ডিং বি পর্যন্ত ডিসকাস করেছিলাম। ঠিক আছে? তো তোমাদের মাথায় অ্যাজ ইউজুয়ালি একটা কোশ্চেন কিন্তু এখানে আসতেই পারে। যে কোশ্চেনটা কি? সেটা হলো যে সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদেরকে কি প্রত্যেকে কি সেম একই অ্যাসপেক্ট নিয়ে একই কাজ করতে হয়? সেই জন্যই আমি এখানে এই স্লাইডটাতে একটা কোশ্চেন মার্ক অ্যারাইজ করেছি যে ডু অল সিভিল ইঞ্জিনিয়ার্স ডু দ্য সেম থিং? অ্যান্সারটা তোমাদের কাছেও পরিষ্কার। সেটা হচ্ছে কখনোই সেম হয় না। কেন? কেন সেম হচ্ছে না? কারণ যে সিভিল ইঞ্জিনিয়ার একটা স্ট্রাকচার ডিজাইন করছে, তার অ্যাসপেক্ট তার পাশাপাশি অ্যাসপেক্টে যে কোনো সেই ডিজাইনের অ্যাসপেক্টে যদি সয়েল টেস্ট করতে হয়, তখন আমাকে কে হেল্প করবে? সেটাকে হেল্প করার জন্য রয়েছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সেই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে দিয়ে আমি সয়েল টেস্ট করতে পারি। সয়েলের কী কী প্রপার্টি টেস্ট করতে পারি? সয়েলের যে অ্যাজ ইউজুয়াল যে লোড বিয়ারিং ক্যাপাসিটি বা লোড ক্যারিং ক্যাপাসিটি, সয়েলের মধ্যে কী কী মিনারেল রয়েছে, সয়েলের মধ্যে তার কম্পোনেন্ট কী কী রয়েছে, তার সি প্রপার্টি, তার ফাই প্রপার্টি, এই যে প্রপার্টি যেগুলো হয় মানে কোহেশন, অ্যাঙ্গেল, কোহেশন, এই জিনিসগুলো যেটা রয়েছে আমরা সেইগুলো কিন্তু স্টাডি করতে পারি। তার মানে এই এক্সপ্লানেশনটা থেকে তোমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেটা কি? সেটা হলো এটাই, আমাদের এইখানে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে যে আমরা কিন্তু প্রতিটা জায়গায় গিয়ে সেম কাজ করি না, কখনোই করি না। সেই জন্য আমি এখানে লিখেছি নো দেয়ার আর মেনি ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এবার সেক্ষেত্রে কী কী ইনক্লুড রয়েছে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, নর্মাল ডিজাইন অ্যাসপেক্টগুলোকে যারা হ্যান্ডেল করে, সেটা বিল্ডিংয়ের ডিজাইন হতে পারে, সেটা একটা ব্রিজের ডিজাইন হতে পারে, সেটা একটা কী বলবো, একটা ড্যামের ডিজাইন হতে পারে, এনিথিং। তো সেই ক্ষেত্রে সেটা একটা স্ট্রাকচারের পোর্শনটা। নেক্সট পোর্শনটা যেটা আসছে সেটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যেটা সয়েল রিলেটেড কোনো কাজ যেগুলো হয়, সেই ইঞ্জিনিয়ারিং পোর্শনটা যেটা হেল্প করছে সেটা হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনে যেই কম্পোনেন্টটা হেল্প করছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পোর্শনটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এখানে রেলওয়ে রয়েছে, এখানে হাইওয়ে রয়েছে, এখানে আবার এয়ারওয়েজও রয়েছে। ঠিক আছে? তো এখানে আমরা শুধু যদি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংটাকে শুধুমাত্র রেলওয়ে বা হচ্ছে যে এটাকে ধরে নিই, মানে হাইওয়েটাকে ধরে নিই, তাহলে কিন্তু হয় না। তার সাথে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এয়ারওয়েজটাকেও অ্যাড করতে হয়। শুধুমাত্র এটাই নয়, তোমাদেরকে আরেকটা অ্যাসপেক্ট আমি এখানে বলে রাখছি, সেটা হচ্ছে যে কি এই কেসগুলোতে বা এই পারপাসগুলোতে, এই হচ্ছে যে কি বলে, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা জলপথটাকেও ইউজ করে থাকি। এটা কিন্তু খুব একটা আমাদের নেসেসারি ডিমান্ড হিসেবেও তুমি ধরে রাখতে পারো। লাইক আজকে যদি একটা এক্সাম্পল সেট করি, একটা হিউজ লার্জ একটা কার্গোকে তোমাকে ক্যারি করে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে নিয়ে আসবে? তখন কিন্তু আমাদের কাছে একটাই অপশন থাকে, আমাদেরকে জলপথটাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ট্রান্সপোর্টের একটা মিডিয়াম হয়ে গেল। ঠিক আছে? নেক্সট আমরা যখন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল নিয়ে কাজ করছি, তারপর এয়ার পলিউশন নিয়ে কাজ করছি, সাউন্ড পলিউশন নিয়ে কাজ করছে, বায়োডিগ্রেডেবিলিটি নিয়ে কাজ করছে, সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছে, তখন সেগুলো চলে যাচ্ছে কি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পোর্শনটাতে চলে যাচ্ছে। নেক্সট আসছে আমাদের কী রয়েছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংটা কী হচ্ছে? এটা কিন্তু খুব একটা উম, আমাদের কাছে বলা যেতে পারে একটা খুব ভালো একটা ব্রাঞ্চ বলা যেতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং। কেন? কারণ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংটার মধ্যে কিন্তু আমি ইরিগেশনটাকেও ইনক্লুড করতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে ড্যামের পোর্শনটা যেমন স্ট্রাকচারের কিছু পোর্শন আমি বললাম, কিন্তু মোস্ট প্রবাবল অ্যানালিসিস যেটা হয় সেটা কিন্তু এই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংই হেল্প করে পুরো অ্যানালিসিসটাকে করতে, ডিজাইনের অ্যানালিসিসটাকে করতে। ঠিক আছে? সিমিলারলি এটা ইরিগেশনেও হেল্প করে। কিভাবে হেল্প করে সেটা তোমাদের আগের দিন বোঝানো হচ্ছিল। বিসাইড দিস বিসাইড দিস আমরা যখন সার্ভে নিয়ে কাজ করি, ঠিক আছে? তারও একটা আলাদা করে ব্রাঞ্চ রয়েছে। শুধু সার্ভের ক্ষেত্রে বললে ভুল হবে। সেক্ষেত্রে ইমেজ প্রসেসিং রয়েছে। ইমেজ প্রসেসিংয়ের পাশাপাশি আমাদের অ্যাস্ট্রোলজি নিয়েও কিছু কিছু জিনিস রয়েছে। অ্যাস্ট্রোলজি বললে ভুল হবে, নক্ষত্রের পজিশন নিয়েও আমাদের সার্ভে কিছু করা হয়। তো সেগুলো কিছু কিছু পোর্শন আরও অ্যাড হয়ে যায় তার সাথে। সেক্ষেত্রে জিও সেন্সিংও অ্যাড হয়ে যায়।
তখন সেটা আবার আবার একটা আলাদা ডিপার্টমেন্টে চলে যায়, সেটা আবার চলে যায় কিসে, বা আলাদা একটা ডিসিপ্লিনে চলে যায়, বা একটা ডিফারেন্ট ব্রাঞ্চে চলে যায়, সেটা হচ্ছে জিও সেন্সিং বলে সেটাকে আবার ইন্ডিকেট করা হয় তখন। ঠিক আছে? তো প্রত্যেকের যে কাজ যেটা রয়েছে সেটা সিরিয়াল ওয়াইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। লাইক আমাদের যে ব্রাঞ্চ যেগুলো রয়েছে, ব্রাঞ্চ মানে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ যেগুলো রয়েছে, সেই ব্রাঞ্চে কী কী থাকছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসসি, আইটি এই ধরনের ব্রাঞ্চগুলো থাকছে, ইআই এই ধরনের ব্রাঞ্চগুলো থাকছে। তো প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে। সেই রকম সিভিলের ক্ষেত্রে এতগুলো ব্রাঞ্চ রয়েছে, যেই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমরা অ্যানাদার ডিসিপ্লিন হিসেবে কনসিডার করতে পারি। তো সেরকম হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়াটার রিসোর্স এইগুলো রয়েছে। ঠিক আছে? নেক্সট আসছে যে আমাদের যে ডিসিপ্লিন যেগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করব কিভাবে। ঠিক আছে? প্রতিটা জিনিসের তো আমরা দেখলাম কি কি ব্রাঞ্চ হতে পারে, তাদের কাজ কি কি হতে পারে সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে? কিন্তু এছাড়াও এছাড়াও পুরোটাকে যখন আমি অ্যাড করছি, আমি তোমাদের এক একটা প্যারামিটার বলেছিলাম, রিমোট সেন্সিং বলেছিলাম, সেক্ষেত্রে আমি সার্ভে বলেছিলাম, সমস্ত জিনিস বলেছি। সেইগুলো দেখো একটার সাথে কিন্তু একটা আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে আমরা যে মানে পুরো যে উম, একটা যে পুরো ব্রাঞ্চটাকে রেখেছি তার মধ্যে কিন্তু ইনবিল্ট রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ট্রেড, এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ। এই ক্ষেত্রে এই মেন ব্রাঞ্চের পাশাপাশি আমরা কী কী ধরে রাখতে পারি, আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং এটা রয়েছে। ঠিক আছে? এটা খুব একটা আলাদা করে ব্রাঞ্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে খুব কম কলেজই রয়েছে যেখানে কিন্তু আর্কিটেকচার পড়ানো হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে বিল্ডিং কনস্ট্রাক্ট করতে গেলে তার মেটেরিয়াল প্রপার্টিগুলো জানা খুব দরকার। প্রতিটা ইচ অ্যান্ড এভরি মেটেরিয়ালের প্রপার্টি জানা খুব দরকার। সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে বিল্ডিং মেটেরিয়াল, এই সাবজেক্টটা আমাদেরকে হেল্প করতে পারে, বা এই ডিসিপ্লিনটা আমাদেরকে হেল্প করতে পারে। নেক্সট আছে পুরো কনস্ট্রাকশনটাকে আমি কোন ওয়েতে করব, বা কোন ওয়েতে ডেভেলপ করব, কিভাবে প্রসিড করব, সেটা কিন্তু আমাদেরকে বেটার ওয়েতে এক্সপ্লেন করছে আমাদের কি কনস্ট্রাকশন টেকনোলজি। হলো। নেক্সট আমি তোমাদেরকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা নিয়ে অলরেডি এক্সপ্লেন করলাম। নেক্সট হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা নিয়েও বললাম যে সয়েল নিয়ে কাজ যেটা হয় সেটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ট্রান্সপোর্টেশনে জলপথ, স্থলপথ, বায়ুপথ যতগুলো রয়েছে সবগুলো কি, ঠিক আছে, হাইওয়েজ, এয়ারওয়েজ, তারপরে হচ্ছে আমাদের রেলওয়েজ, আমাদের মানে জলপথটাকে কনসিডার করা যাবে এখানে। ঠিক আছে? সার্ভের জন্য আলাদা করে একটা বললাম, হলো। তারপর আমার আরও বললাম যেটা সেটা স্ট্রাকচারাল অ্যানালিসিসটা বললাম। রিমোট সেন্সিংটা আমি অ্যাড করেছি এখানে। রিমোট সেন্সিংটা এখন খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই সাবজেক্টটা। কারণ অনেকগুলো জায়গায় এই সাবজেক্টটা কিন্তু মানে পজিশন লোকেট করতে, মানে রিমোট সেন্সিং এর জিআইএস যেটা একটা পজিশন লোকেট করতে প্রপার ওয়েতে খুব হেল্প করে এই সাবজেক্টটা। সার্ভেরই একটা ছোট্ট পার্ট। তো এইটার জন্য কি হয়, এখন ইসরো থেকে আলাদা করে একটা মানে কোর্স করাচ্ছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো সেই কোর্সটাতে ফ্রি অফ কস্ট। ওদের পার্টিকুলার প্রতিদিন ডে বাই ডে নতুন নতুন ভিডিও লেকচার আপলোড করা হয়। সেক্ষেত্রে তোমাদেরকে সেই ভিডিও লেকচারগুলো অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করলে সেক্ষেত্রে 80% পর যদি তোমাদের অ্যাটেন্ডেন্স থাকে তবে তোমরা সেখান থেকে গিয়ে সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে? তো চাইলে কেউ যদি চাও করতে পারো। আর এটা খুব সত্যি এখনকার দিনে এটার ইউসেজ আস্তে আস্তে বাড়তে থাকছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাসে। নেক্সট হচ্ছে হাইড্রোলিক্স, ওয়াটার রিসোর্স অ্যান্ড ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমি পুরো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইনবিল্ড করেছিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে যে ওভারঅল ডিসিপ্লিন যতগুলো আমরা দেখতে পাই এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এই ট্রেডটার মধ্যে। এইবার বলো, তোমাদের মাথায় এইগুলো ছাড়া কি আর অন্য কিছু আসছে? কারো মাথায় কিছু আসলে বলতে পারো। আচ্ছা, ওকে, নেক্সট প্রসিড করছি। ঠিক আছে? তো আমরা এতক্ষণ জানলাম যে হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তার রিলেশন কী রয়েছে, কোথা থেকে তার সোর্সেস রয়েছে। নেক্সট হচ্ছে যে সোর্সেসের পর আহ, কোন কোন জায়গায় তার ইউজেস রয়েছে, তার কতগুলো ডিসিপ্লিন রয়েছে।
ইরিগেশন, মাইক্রো ইরিগেশন বলতে দেখো মানে সাবজেক্টের মধ্যে সেইভাবে কোনো পার্টিকুলার মানে ডেফিনেশনটা আমার কিন্তু সেরকম জানা নেই। ঠিক আছে? মাইক্রো ইরিগেশন বলতে আমি যতটা বুঝি, খুব মানে যে জিনিসগুলো ছোট ছোট জায়গায়, ছোট ছোট স্ট্রিপে যে জায়গাগুলোতে চাষবাস হয়ে থাকে, সেই জিনিসগুলোকে হয়তো বোঝানো হতে পারে। ঠিক আছে? আর ইরিগেশন তো জিনিসটা তো খুব ছোট, একদম খুব ছোট নয়। মানে জিনিসটা তো খুব ছোট না, ওটার সাথে অনেক কিছু রিলেটেড রয়েছে। সেক্ষেত্রে আমরা শুধু ডেল্টা ডিউটি দিয়েই আমরা কাজ মিটিয়ে দিই না, সেটার সাথে আরও অনেক কিছু অ্যাড রয়েছে। তো আমার মাইক্রো ইরিগেশনের ব্যাপারটা পুরোপুরি জানা নেই। আমি নেক্সট দিন তোমাকে এটা দেখে বলতে পারবো। ঠিক আছে? যে অ্যাকচুয়ালি এটা কোন জিনিসটাকে বলছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই জিনিসটা আমি তোমাকে নেক্সট দিন দেখে ভালো করে বলতে পারবো যে অ্যাকচুয়াল প্রপার হচ্ছে যে এটা কি রয়েছে, ডিফারেন্সটা কি রয়েছে। ঠিক আছে? হুম। তো এইখানে এদের পাশাপাশি আমরা আরও একটা জিনিস ডিসকাস করছি যে হোয়াটস ইউনিক টু সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে আলাদা কী কী জিনিস রয়েছে অন্যান্য ডিসিপ্লিনের থেকে। আচ্ছা, কে বলবে বলো, একটু বলো। স্লাইডটা এখানে আমি শো করে দিলাম, ঠিক আছে, কিন্তু তোমাদের নিজেদের চিন্তা ভাবনাতে কিছু একটা থাকবে, সেখান থেকে তোমরা বলো, কেউ একটু রেসপন্স করো যে হ্যাঁ, বললাম যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিক কী রয়েছে আদার্স ডিপার্টমেন্টগুলোর থেকে বা আদার্স ইঞ্জিনিয়ারিং যে ডিসিপ্লিন যেগুলো রয়েছে সেগুলোর থেকে। না সেটা তো এটা আচ্ছা, বুঝলাম অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই জিনিসগুলো আলাদা। ঠিক আছে, বুঝে গেলাম এটা। কিন্তু তোমাকে যদি পার্টিকুলারলি আমি বলি, এমন একটা এক্সাম্পল সেট করো যেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটোকে ডিফারেন্সিয়েট করবে। হুম, এক্স্যাক্টলি। ঠিক বলেছো, ঠিক বলেছো, এখানে এটা নিয়ে কোনো দ্বিমত আমি পোষণ করছি না, ঠিক বলেছো। তো দেখো, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং যখন আমরা ইউনিক কি রয়েছে সেটা যখন ফাইন্ডিং করতে যাই, আমাদের কাছে সব থেকে বড় বড় এক্সাম্পল হচ্ছে আমাদের কাছে চোখের সামনে আমরা বা যে জিনিসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। ঠিক আছে? সেটা আমাদের কাছে সব থেকে বড় এক্সাম্পল রয়েছে। তো সেই এক্সাম্পলটা যখন আমাদের কাছে রয়েছে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমি একটা জিনিস বুঝতে পারবো যে এই ক্ষেত্রে মানে রোডস রয়েছে, বিল্ডিংস রয়েছে, ব্রিজ রয়েছে, টানেল রয়েছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, ড্যাম রয়েছে, ঠিক আছে? এইগুলো কিন্তু আমি পাশাপাশি একদম প্যারালালি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কোনো ইস্যু হবে না বা এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। এই জন্য কি হয়, এই প্যারামিটারগুলো, রোড, বিল্ডিং, ব্রিজ, টানেল, এই প্যারামিটারগুলো বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ড্যাম, এই প্যারামিটার যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই ভিজিবল, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করে আদার্স ট্রেড থেকে বা আদার্স ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে? ওকে, চলো এইবার আসছে খুব একটা জটিল বা একটা খুব কমপ্লেক্স আমরা টপিকের মধ্যে এন্টার করছি। ঠিক আছে? হাউ টু সিভিল ইঞ্জিনিয়ার্স ডিজাইন স্ট্রাকচার্স। আগের দিন বলেছিলাম না, ইট ইজ এ নলেজেবল কম্বিনেশন অফ সরি হ্যাঁ, নলেজেবল কম্বিনেশন অফ বোথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এটা কিন্তু তার ফান্ডামেন্টাল টপিক একটা, মানে সেখান থেকে এটার কনক্লুসিভ এভিডেন্স হিসেবে আমরা কিন্তু এটাকে ড্র করতে পারি। সেই জন্য কি হয়, ডিজাইনটা যখন করা হয়, ঠিক আছে, ডিজাইন যখন করা হয়, আজকে যদি আমি একটা সিম্পল সাবজেক্টের ডিজাইনের কথা বলি, আজকে একটা আমি সিম্পল সাবজেক্টের ডিজাইনের কথা বলছি, লাইক তোমার ধরো কোনো একটা বিল্ডিং ডিজাইন হচ্ছে। বিল্ডিং যখন ডিজাইন করতে হয়, তার প্রথমে লেআউট প্রিপেয়ার করতে হবে। লেআউট প্রিপেয়ারের পরেই আসল জিনিসটা শুরু হবে বা আসল কাজটা শুরু হবে। কী কাজ শুরু হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে যে মেন ব্যাপারটা যেটা, প্রথমে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, নেক্সট তোমাকে কলাম ডিজাইন করতে হবে, বিম ডিজাইন করতে হবে, স্ল্যাব ডিজাইন করতে হবে। ঠিক আছে? প্রতিটা জিনিসের ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পার্ট ডিজাইন করে করে যেতে হবে, তবেই পুরো
স্ট্রাকচারটা ডিজাইনটা উঠে আসবে। এইবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন আমি বিম ডিজাইন করছি, যখন আমি কলাম ডিজাইন করছি বা স্ল্যাব ডিজাইন করছি, কি কি কনসিডার করব, কি কি আমাকে কনসিডার করে নিয়ে ডিজাইনটাকে প্রসিড করতে হবে, সেটা তো খুব একটা মানে ছোটোখাটো কয়েকটা প্যারামিটার নয়, অনেকগুলো প্যারামিটার রয়েছে। সেখানে ডেড লোড রয়েছে, মানে সেলফ ওয়েট রয়েছে ওর, সেখানে লাইভ লোড রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে বিল্ডিংটার উপরে উইন্ডের এফেক্ট আসছে, উইন্ড লোড রয়েছে, তার উপরে আর্থকোয়েক লোড রয়েছে, হয়ে গেল এগুলো। তো এতগুলো লোড তো আমরা প্রেজেন্টেই দেখতে পাচ্ছি। সেই লোডগুলোকে ধরে নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে তাহলে, ঠিক আছে। লোডগুলোকে ধরলাম, লোডগুলোকে কোন প্রভিশন অনুযায়ী ফেলবো, তার জন্য কিন্তু প্রপার কোড রয়েছে। সেই কোড অনুযায়ী আমাদেরকে কিন্তু ডিজাইন করতে হবে। যদি আরসিসি বলা হয় তাহলে আইএস 456, সেক্ষেত্রে দেখবে ফ্যাক্টর অফ সেফটি একটা মাল্টিপ্লাই করে তারপরেই কিন্তু ওটাকে ডিটারমাইন করা হয়। উইথাউট দ্যাট we are not able to determine the exact value of the load, ঠিক আছে। এই রকম হলো ব্যাপারটা। সেক্ষেত্রে লোডটা আমি পেলাম, লোড পাওয়ার পরে সেকশন ওই পার্টিকুলার যে বিমটা রয়েছে, যদি বিমটাই ধরে নিই, বিম ডিজাইনটা করি, বিমের ওপরে শেয়ার ফোর্স কত আসছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। নেক্সট বেন্ডিং মোমেন্ট কত আসছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওই ফাইন্ড আউট করার পরে সেখানে আমি যে রেনফোর্সমেন্ট যেটা প্রোভাইড করছি, সেটা যেই ওয়েতে প্রোভাইড করছি বা যেই মেথড দিয়ে প্রোভাইড করছি, প্রোভাইড দেওয়ার পরে বুঝতে হবে যে না সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করছে কিনা, সেটা আমাকে আমাকে দেখতে হলো। রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে আমাকে আরও ফার্দার চেক করতে হবে বিমটা তো খুব একটা বেশি ডিফ্লেক্ট করে যাচ্ছে না তো। যদি ডিফ্লেক্ট করে যায় তাহলে ডিফ্লেকশনটাকে তার চেক করতে হবে। এটা আরও ভাইটাল জিনিস, আরও ইম্পর্টেন্ট জিনিস, কারণ বেশি যদি ডিফ্লেকশন বেড়ে যায়, মানে পারমিসিবল ডিফ্লেকশন থেকে যদি বেড়ে যায়, তাহলে সেটা কিন্তু হচ্ছে যে কোলাপস করে যেতে পারবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাকে ক্র্যাক আসছে নাকি দেখতে হবে। ক্র্যাকটা কিসের জন্য আসছে, ফ্লেক্সাবিলিটির জন্য আসছে না শেয়ারের জন্য ক্র্যাক আসছে, সেটা আমাকে বুঝতে হবে, খুব ভালো করে বুঝে নিতে হবে। যেই জন্য ক্র্যাক আসছে সেটার জন্য প্রিকশনারি মেজারমেন্ট নিতে হবে, দিয়ে তবেই কিন্তু এতগুলো কন্ডিশন ফিল আপ করার পরেই তবেই কিন্তু আমি গিয়ে একটা ডিজাইনকে স্যাটিসফাই করাতে পারবো। তার মানে এখান থেকে এই জিনিসটা আমি বুঝতে পারছি যে আমি যখন কোনো কনভেনশনাল ওয়েতে ডিজাইন করছি, সেই ডিজাইনটা কিন্তু যে মানে হাতে করে লিখে দিলাম এটাতে এই প্রোভাইড করা হচ্ছে, ওই প্রোভাইড করা হচ্ছে, এতগুলো রেনফোর্সমেন্ট বা প্রোভাইড করা হচ্ছে, এই M25 গ্রেড অফ কংক্রিট বা M20 গ্রেড অফ কংক্রিট করা হচ্ছে, শুধু সেটাই না, তার সাথে আদার্স কোনো প্যারামিটারও থাকে। আচ্ছা, তো আমাদের এখানে অনেকেই ডিপ্লোমা করে এসেছো তো? হ্যাঁ। আচ্ছা বলো তো, তোমাদের কাছে একটা প্রশ্ন করছি আমি। ডিপ্লোমা যখন করে এসেছো তোমরা কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করলে না, এয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা যখন বললাম, এয়ার ফোর্সের জন্য অবভিয়াসলি ডিজাইন হবে, বেন্ডিং মোমেন্টের জন্য ডিজাইন হবে। তো এয়ার ফোর্সের ডেফিনেশনটা কি? কেউ একটা বলো এয়ার ফোর্সের ডেফিনেশন কি? সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস, সেটা এয়ার ফোর্স মানে তুমি এটা বলছো তাই তো? দেখাচ্ছি দেখো, সামেশন অফ এফভি, তাই তো? এটা বলছো, এটাকে বলছো এয়ার ফোর্স? না, এটা এয়ার ফোর্স না। এটা এয়ার ফোর্স না। এটা কি করে এয়ার ফোর্স হতে পারে? আচ্ছা, আর কে কি বলবে? হুম, বিম না প্যারাল টু দ্য সারফেস বা প্যারাল টু দ্য সেকশন, ঠিক বলেছো এটা, এটা ঠিক বলেছো। তো এয়ার ফোর্সের ডেফিনেশন হচ্ছে এটাই যে ফোর্স ট্যানজেন্সিয়াল টু দ্য সেকশন অর প্যারাল টু দ্য সেকশন, খুব শর্টে আর কি। তো সেটা হচ্ছে এয়ার ফোর্স, ঠিক আছে। এই এয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আমি অতটা আর ডেফিনেশনের দিকে যাচ্ছি না। একটা জিনিস বলো, তোমরা যেহেতু ডিপ্লোমা করে এসেছো, একটা ক্র্যাক এসেছে, ঠিক আছে, একটা বিমে ক্র্যাক এসেছে, আর সেটা একদম বিমের মাঝারে এসেছে, মানে বিমের যে মিডিল রয়েছে মিডিলে রয়েছে, সেটা কি ক্র্যাক, ফ্লেক্সারাল ক্র্যাক না শেয়ার ক্র্যাক? মানে এইরকম যদি বলা হয়, আমি ড্র করে দিচ্ছি,
ঠিক আছে? এইরকম একটা বিম ধরো একটু বেশি ইয়ে হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, ঠিক আছে? প্রবলেম হবে না। এইরকম করে একটা ক্র্যাক আছে, ক্র্যাকটা যদিও বা অতটা বড় হবে না। ও হচ্ছে যে এটা কার্সারের জন্য এই প্রবলেমটা হলো। এই যে ক্র্যাকটা আসছে বলো তো এই ক্র্যাকটা কি ক্র্যাক? কোশ্চেনটা আজকে আমি করলাম কারণ তোমার কোশ্চেনটা করলে না। বলো এটা কি ক্র্যাক? আচ্ছা তুমি বলছো শেয়ার ক্র্যাক, আর কেউ কিছু বলবে? টেনশন ক্র্যাক, ওটা কি একটু ডিফাইন করবে টেনশন ক্র্যাক জিনিসটা কি? আমি টেনশন ক্র্যাককে কিন্তু মানে এখানে তোমাকে এ দেয়নি, টেনসাইল জোনে হচ্ছে বলে তুমি টেনশন ক্র্যাক বলছো, ঠিক আছে, কিন্তু টেনশন ক্র্যাকে তোমাকে কোনো অপশন দিচ্ছি না এখানে। আমি তোমাকে বললাম যে ফ্লেক্সিবল ক্র্যাক না শেয়ার ক্র্যাক। তো একজন বলেছে শেয়ার ক্র্যাক। বেশ, ওকে। আচ্ছা, টেনশনের জন্য শেয়ারটা হয়। তোমার কোন ইনস্টিটিউট ছিল? আচ্ছা কেউ কিছু বলবে এটা নিয়ে? আচ্ছা বলো তো, তোমাদেরকে আমি খুব সুন্দর একটা আরেকটা প্রশ্ন করছি। ধরো এটা একটা বিম রয়েছে, ঠিক আছে? এই বিমটাই রয়েছে, এই বিমটাকে আমি রিপ্রেজেন্ট করছি। কেমন? এই বিমটাকে রিপ্রেজেন্ট করছি। তোমরা জানো কিনা তাহলে পরিষ্কার হয়ে যাবে এখান থেকে। বলো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? কেউ বলতে পারবে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? আচ্ছা ড্র করে তুমি দেখাও না। হ্যাঁ, ছবিটা ড্র করে তুমি দেখাও। আচ্ছা, এটা যেটা হবে এটা কিন্তু শেয়ার ক্র্যাক হবে না। আমি বলে রাখছি এটা। ঠিক আছে? এটা শেয়ার ক্র্যাক হবে না। কেন হবে না? কী জন্য হবে না? যদি ও অ্যান্সারটা করতে পারে ভালো, না হলে আমি এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা বুঝিয়ে বলে দেবো। যেটা কি হচ্ছে, কেন না কেন হচ্ছে না সেটা আমি বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে? আচ্ছা তুমি এটা ড্র করে এটা শো করো আমার। ঠিক আছে? চলো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে শো করো না। কোনো ব্যাপার না, চলো। আচ্ছা এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, বুঝতে পেরেছি। আর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সবাই দেখতে পেয়েছো? আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি তাহলে, ঠিক আছে? ওটা দেখতে পাবে তোমরা, দাঁড়াও। ও যেটা করছো দেখতে পাবে। আহ, দাঁড়াও ওটা আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং করে দিই। দেখো, তুমি ইয়ে করে দাও, স্ক্রিন শেয়ারটা অন করে দাও। স্ক্রিন শেয়ার না, একটু পুরোটাই করে দাও, দেখতে পাবে তাহলে। হ্যাঁ, ওটা হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে? এইবার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করো ওখানে। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করো। ওটা একটু পিন করে নাও। পিন করে নিলে তাহলে এটা বড় হয়ে যাবে ওটা। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এক্স্যাক্টলি ঠিক ড্র করেছো। ঠিক আছে, গুড। এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আসছে, এইবার আমাকে বলো, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা থেকে তোমরা কোথায় এইখানে দেখতে পেলে যে ওই বিমটা যেটা ড্র করা হয়েছে এখন আর থাকবে না ওটা। ওটা আবার এই করছি আমি, ড্র করে দিচ্ছি। ওই বিমটার মাঝের পোর্শনটায় শেয়ার ফোর্স কোথা থেকে আসছে যে ওখানে শেয়ার ক্র্যাক আসবে? এইবার বলো।
ওখানে তো দেখতে পেলে মোমেন্টটা ম্যাক্সিমাম আসছে, তাই না? আমার যদি ওই পোর্শনটাতে মোমেন্টটা যদি ম্যাক্সিমাম আসে, তাহলে ওই ট্র্যাকটা শেয়ারের জন্য কিভাবে ডেভেলপ হবে? আমার ফার্স্ট প্রশ্ন এটা। ঠিক আছে? ট্র্যাকটা একটু ভুল হয়ে গেল। ঠিক আছে, চলো। আমার বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা যেটা আসছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে একটা জিনিস আমাকে বলো ক্লিয়ার করে যে ওখানটাতে আসছে কিভাবে? এটা গেল, এটা বিমটা রয়েছে। ঠিক আছে? আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সামহাও এইরকম একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়েছি। ঠিক আছে? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা একটা পেয়েছি আমি। সেটা কেমন শেয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়েছি? আমি এইরকম শেয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়েছি। ঠিক আছে? এইরকম শেয়ার ফোর্স, এটা কার্ভ হবে না, এটা লিনিয়ার হবে, হ্যাঁ? এটা কার্সারের জন্য এই প্রবলেমটা হচ্ছে। এইবার বলো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়নি? দাঁড়াও। সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, দেখো এবার শেয়ার হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, ওপরেরটা হচ্ছে আমি যেটা এখানে পেলাম, আমি যে ডায়াগ্রামটা এখানে পেয়েছি, এটা যেটা, এটা তো বেন্ডিং মোমেন্ট, আর নিচেটা শেয়ার ফোর্স। তো আমার মিড পোর্শনে এখানে তো শেয়ার ফোর্স জিরো হয়ে যাচ্ছে, তাহলে শেয়ারটা ওখানে কোথা থেকে আসছে? ওখানে তো শেয়ারের জন্য কোনো ক্র্যাকই আসবে না, তাই না? শেয়ারের জন্য কোনো ক্র্যাকই আসবে না। তাহলে ওইখানে যেটা আসছে, যে ক্র্যাকটা আসছে, সেটা ডেফিনেটলি বেন্ডিং এর জন্য আছে। দ্যাট মিনস দ্যাট ইজ ডিউ টু ফিক্সচার। ঠিক আছে, চলো, এটা নিয়ে আরো ফার্দার লেটার অন ডিসকাশন হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা ফিরে আসি ব্যাক টু আওয়ার টপিক। কি বলছে? হাউ ডু সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন এর স্ট্রাকচার, পুরোটা বললাম। এবার দেখো প্রসিড করছি। ফার্স্ট অফ অল, উই হ্যাভ অ্যান আইডিয়া। আমাদের কাছে একটা আইডিয়া রয়েছে। আমি কিন্তু পুরো ডিজাইন প্র্যাকটিসের মধ্যে ঢুকছি। ঠিক আছে? যে আইডিয়াটা কি, না কোনো একটা প্রসেসের থ্রু দিয়ে আমার আইডিয়াটাকে আমি ভিজুয়ালাইজ করে পুরোপুরিভাবে এস্টাবলিশ করব। ঠিক আছে? ইট মাইট বি এ ব্রিজ, ইট মাইট বি এ বিল্ডিং, আর ইট মাইট বি এ ড্যাম। কী বলবো, ওইগুলো ছাড়া আর কি হতে পারে? ইট মাইট বি এ হাইওয়ে। সেই ইমাজিনেশনটাকে ধরে নিয়ে, সেই আইডিয়াটাকে ধরে নিয়ে কিন্তু আমার প্রসিড করতে হবে। সেই জন্য এটা বলা হয় ফার্স্ট দে হ্যাভ অ্যান আইডিয়া। ঠিক আছে? গেল এটা। নেক্সট প্রসেসে আমি গেলাম, আইডিয়াটাকে কোথায় ইমপ্লিমেন্ট করব? আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করতে হলে উই হ্যাভ টু ইউজ দ্য সফটওয়্যারস। ঠিক আছে? সফটওয়্যার কোথায় ইউজ করবো? ডেফিনেটলি কম্পিউটার ইউজ করবো। কম্পিউটারের মধ্যে আমি আমার আইডিয়াটাকে ইনপুট করবো। ঠিক আছে? লাইক কী হতে পারে? অটোক্যাড হতে পারে। ঠিক আছে? অ্যানালিসিস যদি করতে হয়, তাহলে আমাকে হচ্ছে যে স্ট্যাট প্রো ইউজ করতে হবে, স্যাপ ইউজ করতে হবে। ঠিক আছে? তাছাড়াও রয়েছে অ্যানসিস রয়েছে, অ্যাবাকাস রয়েছে, এই ধরনের কয়েকটা হচ্ছে সফটওয়্যার রয়েছে। এগুলো কয়েকটা বললাম, আরও অনেক অনেক রয়েছে। ঠিক আছে? তো এই যে এখানে যে গ্লিমসটা দেখানো হয়েছে, এটা কিন্তু সিডনি অপেরা হাউসের গ্লিমস তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো লেখাও রয়েছে সাইডে, সিডনি অপেরা হাউসের গ্লিমস দেখানো হয়েছে। তো এইখানে একটা ইঞ্জিনিয়ার যে ডিজাইন করছে, ডিজাইন করার সময় সে কিন্তু পুরো ব্যাপারটাকে, পুরো আইডিয়াটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করে নিয়ে এসেছে। সেটাকে ভিজুয়ালাইজ করেছে কিসের দ্বারা? কম্পিউটারের থ্রু দিয়ে। সেই মানে কম্পিউটারের থ্রু দিয়ে যখন পুরো আইডিয়াটাকে যখন ইলাস্ট্রেট করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি কোথায় কি কি হয়েছে কি না হয়েছে, পুরোটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? পুরো ভিজুয়ালাইজ করতে পারলাম। ভিজুয়ালাইজ করার পরে এইবার আমার মেইন অ্যাসপেক্ট হচ্ছে অ্যানালিসিস করা। ঠিক আছে? আমরা সেক্ষেত্রে যাব, অ্যানালিসিস করব। অ্যানালিসিস করলাম। অ্যানালিসিস করবার পরে তার যে আল্টিমেট স্ট্রাকচার কী আসছে, সেটা আমি বুঝতে পারলাম। কোনো জায়গায় কি কোনো কিছু ফল্ট আসছে, অ্যানালিসিসের থ্রু দিয়ে আমি বুঝতে পারলাম। যদি ফল্ট আসে, সেটাকে আবার আমাকে ঘুরে রিকভার করে নিতে হবে। ঠিক আছে? যদি ফল্ট না আসে, আমাকে ফার্দার প্রসিড করতে হবে। যদি কোনো জায়গায় ডিফ্লেকশন বেশি আসে, সেখানে ডিফ্লেকশন আমাকে লিমিটেড করতে হবে। কোনো জায়গায় মোমেন্টের থেকে যদি, যে মোমেন্টে আমি ডিজাইন করছিলাম, সেই মোমেন্টের থেকে বেশি মোমেন্ট চলে আসে, সেই সেকশনটাকে রিডিজাইন করতে হবে। এইভাবে করে করে পুরোটাকে আমি একদম বাস্তবায়িত করলাম একটা সেট দিয়ে। সেটাকে থ্রু কনস্ট্রাকশনের থ্রু দিয়ে সেটাকে আমি একটা সেট দিলাম। দিয়ে আমি যেটা পেলাম, এই স্ট্রাকচারটা পেলাম। অ্যাকচুয়ালি যেমন দেখতে হয়, ভিজুয়ালাইজ করলাম। এটা নট অনলি দি অ্যাপ্লিকেবল ফর দিস অপেরা হাউস, বাট অলসো এভরি ডিজাইন ইউ হ্যাভ টু ডু, or you will do,
তার প্রতিফলন যেটা হবে সেটাই তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? আর আজকে যদি আমরা অনেকগুলো স্ট্রাকচার দেখে থাকি, অনেকগুলো মনুমেন্ট দেখে থাকি, তাহলে কি এগুলো কি এমনি এমনি গড়ে উঠেছে? না, এগুলো এমনি এমনি গড়ে ওঠেনি। এইগুলো গড়ে ওঠার পেছনে শত শত পরিশ্রম রয়েছে, শত শত আইডিয়া রয়েছে। সেই আইডিয়াগুলোকে নিয়ে একটা জায়গায় সাম আপ করা হয়েছে, সেটাকে ভিজুয়ালাইজ করা হয়েছে, তারপর সেটাকে ডিজাইন করে একটা প্রপার ওয়েতে গিয়ে সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে প্রসেসটা যেটা হচ্ছে, প্রসেসটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেকটা লেন্দি প্রসেস। এটা হচ্ছে যে ব্যাপারটা। চলো, নেক্সট হচ্ছে যে আমরা সেক্ষেত্রে অনেকগুলো ডিসিপ্লিন দেখলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনেকগুলো ডিসিপ্লিন দেখলাম। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে এইবার ফার্স্ট ডিসিপ্লিনের দিকে প্রসিড করছি। ঠিক আছে? হোয়াট আর হোয়াট ইজ দিস? ফার্স্ট ওয়ান ইজ মাই আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং. What are the aspects and what are the objective of this discipline? The main objective of the discipline is the giving beauty to buildings is architecture. In architecture, ঠিক আছে? গিভিং বিউটি টু বিল্ডিংস ইজ আর্কিটেকচার, এটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে এই সেন্টেন্সটাকে। গেল। এইবারে এইখানে এর মেন পারপাস কি? এই যে বললাম অবজেক্টিভ, এর মেন অবজেক্টিভ কি? এর মেন অবজেক্টিভ যেটা হচ্ছে এনহ্যান্সিং দ্য অ্যাপিয়ারেন্স, গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মেনটেনিং দ্য হেরিটেজ। কারণ অ্যাপিয়ারেন্স যদি না খুব একটা ভালো হয়, তাহলে সেক্ষেত্রে সেটা যদি দৃষ্টিকটু হয়ে যায়, আমরা সেটাকে ফিরে তাকাই না, ফিরে তাকাই না। সেই জন্য কি হয়, এনহ্যান্সিং ব্যাপারটাও কিন্তু এক্ষেত্রে থেকে থাকে। সেই জন্য ফার্স্ট এদের অবজেক্টিভ হচ্ছে এনহ্যান্সিং দ্য অ্যাপিয়ারেন্স, নেক্সট হচ্ছে মেনটেনিং দ্য হেরিটেজ। আমরা পরেরটা কি করেছিলাম, পরেরটা কি বলেছিলাম, পরেরটা বলেছিলাম যে টাউন প্ল্যানিং। এবারে কি বলছে, এইবারটাকে কি বলা হচ্ছে, এই টাউন প্ল্যানিংটাকে, এটাকে সবসময় কিন্তু আমরা টাউন বা সিটির অন্তর্গতই করে রাখা হয়। ঠিক আছে? যদিও বা এই দুটো সেকশনই এখন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আলাদা হয়ে গেছে, নিজে মেনশন করেও রেখেছি। ঠিক আছে? নিচে কিন্তু মেনশন করে সেটা রেখেছি। এটা এখন কিন্তু সেপারেট হয়ে গেছে, এখন আর একসাথে নেই এরা। তাহলে প্ল্যানিং যেটা রয়েছে, টাউন প্ল্যানিং যেটা রয়েছে, সেটার অ্যাসপেক্ট কী? ফার্স্ট হচ্ছে যে প্ল্যানিং দ্য লেআউট। লেআউট একটা প্রিপেয়ার করতে হবে, লেআউট প্রিপেয়ার করার পর সেটাকে এক্সিকিউট করতে হবে, এক্সিকিউট করার পর কমিউনিকেশন দরকার, সেক্ষেত্রে হচ্ছে যে প্ল্যানিং দ্য রোড খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে সবথেকে আরেকটা বড় ব্যাপার যেটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে সেপারেটিং দ্য কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল অ্যান্ড একাডেমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। এটাকে কিন্তু প্রতিটার সাথে প্রতিটাকে সেপারেট করে রাখতে হবে। কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং যেখানে থাকছে সেখানে সেক্ষেত্রে মানে সেই জায়গায় তুমি ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করে দিতে পারো না, কারণ তার ক্ষেত্রে অনেক কিছু হার্মফুল জিনিস বা হার্মফুল প্র্যাকটিসেস কিন্তু আসতে পারে। তো সেটাও কিন্তু আমাকে ধ্যানে রাখতে হবে। সেই জন্য কি হবে, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল এই পোর্শনগুলোকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে সরিয়ে রাখা হয়। এটা তো আমরা অন্যান্য জায়গায়ও দেখে থাকবে। নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে গ্রিন বিল্ডিংয়ের দিকে এখন আমরা কিন্তু একটু বেশির দিকে ঝুঁকে যাচ্ছি। ঠিক আছে? তার মানে কি, যেটা নেচারের পক্ষে কিন্তু খুব হেল্পফুল হবে। আগের দিনই এক্সপ্লেন করছিলাম যে নেচার ইজ, সরি, কনস্ট্রাকশন ইজ এগেনস্ট দ্য নেচার, বলছিলাম তো। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ন্যাচারাল রিসোর্সেসকে নিয়ে পুরোপুরি ন্যাচারালি যদি কোনো কিছু কনস্ট্রাকশন করি, সেটা তো খুবই হেল্পফুল হয়। সেই রকম করে they need to planning, they need to exact plan for building a green belt. ঠিক আছে? সেটা হচ্ছে যে ৪ নম্বর পয়েন্টটা। একটা কলোনি আমি গড়ে তুললাম। কলোনি গড়ে তোলার সময় সেক্ষেত্রে যে ঝড় হোক, বৃষ্টি হোক, তারপর হচ্ছে যে সেক্ষেত্রে তার যে ডিসপোজালস যেগুলো আসবে সেগুলোকে আমাকে তো ওই কমিউনিটি থেকে বা ওই কলোনি থেকে বাইরে নিয়ে যেতে হবে। কিসের মাধ্যমে বাইরে নিয়ে যাবো? ডেফিনিটলি সেটাতে আমাকে হেল্প করছে, সিওএজ হেল্প করবে। ঠিক আছে? নেক্সট তাছাড়াও সিওএজ ছাড়াও সেক্ষেত্রে সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা দরকার, পুরো যে কলোনিটাতে বা পুরো যে সিস্টেমটাতে ওয়াটার সাপ্লাই সিস্টেম হবে, সেটা কোথা থেকে আসবে? আমরা তো না হয় নদী থেকে জল পেয়ে গেলাম, কিন্তু নদী থেকে জলটা যেটা পাচ্ছি সেটা কি খাবার উপযোগী থাকে? না, সেটা কিন্তু সবসময় খাবার উপযোগী থাকে না। দ্যাটস ওয়াই উই নিড পার্টিকুলারলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস অ্যান্ড ওয়াটার স্টোরেজ ইউনিটস। তার মানে প্যারালালি এই দুটো যে ইউনিট আমি বললাম,
দুটো ইউনিটই খুব ইম্পর্টেন্ট আমাদের অ্যাসপেক্টের জন্য, ঠিক আছে? বা এই আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিংয়ের জন্য। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের মাথায় আর্কিটেকচার আর টাউন প্ল্যানিংটাকে নিয়ে কি অন্য কোনো কিছু আর সিকোয়েন্স আসছে বা অন্য কোনো কিছু পয়েন্ট আসছে? কেউ কিছু বলতে পারবে? বলো। আচ্ছা, ওকে, ফাইন। নেক্সট প্রসিড করছি, ঠিক আছে? বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড টেকনোলজি, এটা নিয়ে তোমরা অলরেডি আগে ডিসকাস করে ফেলেছো, ঠিক আছে? তোমরা আমাকে এই জিনিসটা বোঝাও। জিনিসটা বোঝাও মানে কি, আহ, আমাকে বলো, এখানে বোঝাতে হবে না, জাস্ট কয়েকটা পয়েন্ট বলো যেটা কি কি নিয়ে ডিল করতে পারে। হুম, আচ্ছা। হুম হুম হুম, ঠিক আছে, চলো, বুঝে গেছি। আমি যে পয়েন্টগুলো এখানে ইনক্লুড করেছি সেগুলো একটু শুনে নাও। ফার্স্ট, দিস ডিলস উইথ দ্য মেটেরিয়াল ইউজড ফর কনস্ট্রাকশন। তুমি মেনশন করলে ব্রিক, টাইলস, সয়েল, সিমেন্ট, স্টোন, স্যান্ড, স্টিল, এগ্রিগেটস, গ্লাস, উড, প্লাস্টিক এটসেট্রা। অলমোস্ট যতগুলো হয় এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে যে ইনক্লুড কনস্ট্রাকশন মেটেরিয়ালস, অবভিয়াসলি ইনক্লুড করতে হবে। সাম আর ন্যাচারাল অ্যান্ড মেনি আর ম্যানমেড, ঠিক আছে? গেল এটা। নেক্সট হচ্ছে যে দিস ডিলস উইথ দ্য প্রপার ইউজ অফ ডিজায়ার্ড মেটেরিয়াল। তার মানে কি, ইকোনমিক্যালি অ্যান্ড সেফলি। ডিজায়ার্ড মেটেরিয়াল মানে কি, আমি কোনো অন্য একটা মেটেরিয়ালের সাথে অন্য কোনো মেটেরিয়াল আমি দুমদাম করে মিশিয়ে দিতে পারি না। এই কারণে মিশিয়ে দিতে পারি না, কারণ সেক্ষেত্রে কিছু মানে রেস্ট্রিকশনস রয়েছে। আজকে যদি আমি সিমেন্টের সাথে কোনো অর্গানিক মেটেরিয়াল মিশিয়ে দিই, ওটা কি সিমেন্টের মধ্যে থাকবে? ও কখনোই থাকবে না, ও সিমেন্টকে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবে, বেরোবেই, একদম বেরোতে বাধ্য হবে। তার মানে কি, এই কিন্তু এই ক্ষেত্রে ওই পোর্শনটা আমাকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য বলা হচ্ছে এখানে ডিজায়ার্ড মেটেরিয়ালই ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা, যেই ডিজায়ার্ড মেটেরিয়ালটা আমি ইউজ করছি সেটা যেন ইকোনমিক হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফিউচার পারপাসে বা ফিউচার ইউজের জন্য যেন সে যেন সেফও হয়, সেটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যে দ্য মেকানিক্যাল প্রপার্টিজ অফ দিস মেটেরিয়াল, ভালো করে লক্ষ্য রাখো, মেকানিক্যাল প্রপার্টি বলেছে, অফ দিস মেটেরিয়ালস shall be sufficient to avoid failure and excessive deformation and provide durability. এটার মানে এটা কি বোঝাচ্ছে যে যেই মেটেরিয়াল আমরা চুজ করছি, মানে ডিজায়ারেবল মেটেরিয়াল আমি যেটা চুজ করছি, সেটা সেটা মানে সাডেন যেন না ফেলিওর হয়ে যায়, ঠিক আছে? তার মানে তার প্রপার্টিটাকে দেখেই কিন্তু তবেই কিন্তু আমি চুজ করতে পারবো। আদারওয়াইজ আমি যদি ভুল মেটেরিয়াল চুজ করে নিই, সেটা কিন্তু ফেলিওর দিকে লিড করতে পারে। তো সেই জন্য আমি সেটা কিন্তু চুজ করব না। নেক্সট পয়েন্ট বলছে দ্য কেমিক্যাল প্রপার্টিজ শ্যাল বি টু মেনটেন গুড এনভায়রনমেন্ট। তার মানে কি, এই যে মেটেরিয়াল যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা ম্যানমেডও হতে পারে। তার মানে এটা নয় যে এনভায়রনমেন্টের পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাবে, ঠিক আছে? সেটা এনভায়রনমেন্টের পক্ষে হেল্পফুল হওয়াটা খুব জরুরি এবং দরকার। সেই জন্য এই কেমিক্যাল প্রসেস থ্রু দিয়ে যখন যাবে, সেটা যেন গুড এনভায়রনমেন্টের একটা মধ্যে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে বিল্ডিং অ্যান্ড মিউচুয়াল টেকনোলজি যেটা রয়েছে সেটা কিন্তু এগুলোর সাথে লিড করছে। নেক্সট আসছে আমরা কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এটার সাথে তো প্রত্যেকে পরিচিত, প্রত্যেকে পরিচিত। এটা নিয়ে যদি কেউ কিছু বলতে চাও, বলতে পারো তোমরা।
আমি তো অলরেডি এখানে লিখেই রেখেছি যেই পয়েন্টগুলো মেনলি ইনক্লুড করা যেতে পারে, লাইক ইট নর্মালি ডিলস উইথ দ্য প্ল্যানিং, scheduling and execution of construction activities related to a project. That is the first point I include here. Next, it comprises of man, material, time and money management, obviously. Next, emphasis will be on new construction practice, use of appropriate and local technology, safety of man and material, utilization of marginal materials, etc. এইগুলোর মধ্যে দিয়ে এটাই বোঝাচ্ছে যে আমরা কনস্ট্রাকশন যখন করব, একটা প্রপার ওয়েতে কনস্ট্রাকশন করব, দ্যাট ইজ দ্য প্ল্যানিং। সেটার একটা পার্টিকুলার টাইমিংয়ের মধ্যে আমাকে কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে হয়, দ্যাট ইজ দ্য শিডিউলিং অ্যান্ড এক্সিকিউশন অফ দ্য কনস্ট্রাকশন। এই দুটোকে করে প্ল্যান আর মানে শিডিউলিং করে পুরো প্রজেক্টটাকে এক্সিকিউট করাটাই হচ্ছে কিন্তু এটার মেন উদ্দেশ্য। এইবার এটা কোন কোন জিনিসকে কম্প্রাইজেস করছে, মানে কোন কোন জিনিসকে ইনক্লুড করছে? ম্যান পাওয়ার ইনক্লুড করছে, ঠিক আছে। মেন ব্রেন ইউজ হচ্ছে সেখানে, তার মানে কি সেখানে ডেফিনেটলিভাবে মেন ইউজ হচ্ছে। নেক্সট হচ্ছে মেটেরিয়াল আমরা ইউজ করছি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল টাইম অ্যান্ড মানি আমরা কিন্তু প্রতিটা প্যারামিটারই এখানে ইউজ করছি। তার মানে এটা কি, দিস ইনভলভস দ্য ম্যান, মেটেরিয়াল, টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট অল, এমএমটিএম বলে এটাকে, ঠিক আছে। ম্যান, মেটেরিয়াল, টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, এমএমটিএম। এইবার এমফাসিস উইল বি অন নিউ কনস্ট্রাকশন প্র্যাকটিস, তার মানে কি আমাদেরকে বেশি জোর দেওয়া উচিত আমরা যে নতুন যে প্রসেস যেগুলো আসছে কনস্ট্রাকশনের, যে নতুন নতুন প্রসেস যেগুলো আসছে, যেগুলো থ্রু দিয়ে আমরা ফার্দার ডিজাইন করছি বা ডিজাইন করব বা কনস্ট্রাকশন করব, সেইগুলোকে কিন্তু আমাদেরকে কিন্তু আরও ভালোভাবে নিয়ে সেগুলোকে অ্যাপ্রুভ করে সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে চলতে হবে। কারণ পুরানো মেথড যেগুলো রয়েছে, পুরানো মেথডগুলোকে নিয়ে তুমি বেশি দিন মানে কন্টিনিউ করতে পারবে না, বা পুরানো মেথডগুলোকে নিয়ে তুমি বেশি দিন প্রসিড করতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য কী হয়, নতুন নতুন মেথড, নতুন নতুন প্র্যাকটিস সেগুলো কিন্তু দরকার হয়ে পড়ে। সেই জন্য কী করতে হয়, আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট আর হচ্ছে যে লোকাল টেকনোলজি যেগুলো রয়েছে সেগুলোকে ডেফিনেটলিভাবে ইউজ করতে হবে, সেগুলো ছাড়া হবে না। নেক্সট হচ্ছে যে টেকনোলজি যেটা রয়েছে, মানে ম্যান আর মেটেরিয়াল, এটাকেও আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু ভালো করে যদি না দেখে নিই বা তাদের সেফটি যদি না ভালো করে দেখে নিই, আমরা কিন্তু ওই কী বলে মার্জিনালি মেটেরিয়াল যেগুলো ইউজ করছি সেইগুলোর যে প্রপারলি ইউজ হচ্ছে বা ইউজ হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই জন্য এই ডিসিপ্লিনটা এইভাবে আমাদের সাথে ডিল করছে, ঠিক আছে। আর তোমাদের মাথায় আর অন্য কিছু পয়েন্ট আসছে এই রিলেটেড? হ্যাঁ, সেটা সেটা তুমি বলছো ঠিক আছে, সেটা সেটা ঠিক আছে, কিন্তু সেগুলো তো প্রতিটা একটা আলাদা আলাদা ডিসিপ্লিনে চলে যাচ্ছে না। আমরা তো এগুলো ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিনে আমরা ডিসকাশন করছি। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট করলাম হচ্ছে যে তোমার আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং নিয়ে করলাম। নেক্সট আমরা ডিসকাস করলাম বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি নিয়ে। এইবার আমরা করলাম কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলো তোমার কি অন্য কিছু পয়েন্ট এটার সাথে তুমি ইনক্লুড করতে চাও কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্টে? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রসিড করছি সামনে। এই দেখো, তোমরা তো কিছু বললে না, আমি বলে দিচ্ছি। এই ক্ষেত্রে কি হয়, কনস্ট্রাকশনের ক্ষেত্রে ম্যানেজারিয়াল পোস্টটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, ঠিক আছে। সেই জন্য কী হয়, কনস্ট্রাকশন ম্যানেজার্সটা এই ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। লাইক হোয়াট আর দোজ? ফার্স্ট অফ অল, দে নিড টু রিভিউ দ্য কন্ট্রাক্টস, হোয়াট কন্ট্রাক্টস অ্যাকচুয়ালি মেড। ওকে, ফাইন। আফটার রিভিউইং দ্য কন্ট্রাক্টস, দে নিড টু অর্ডার দ্য প্রপার মেটেরিয়াল। ওকে, হলো, অর্ডার করা হলো। নেক্সট কী হবে তারপরে? উই হ্যাভ টু হায়ার দ্য ম্যান পাওয়ার, ঠিক আছে, হায়ার হলো। অ্যান্ড হ্যাভ টু ফিক্স দ্য শিডিউল ডেট অ্যান্ড শিডিউল টাইম ফর দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে। দ্যাট মিনস দ্যাট ইনক্লুডস দ্য থার্ড পয়েন্ট, হায়ার অ্যান্ড শিডিউল সাব কন্ট্রাক্টার্স। এটা ঠিক আছে, হয়ে গেল। এতগুলো পয়েন্টকে যখনই ইনক্লুড করা হবে তবেই কিন্তু সেটা গিয়ে অ্যাকচুয়ালি প্রজেক্টটা কমপ্লিট হবে। এইবার
দ্য জব অফ কনস্ট্রাকশন ম্যানেজার কী থাকতে পারে? একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট করে দিয়েছি, ঠিক আছে? এটা কি করছে? টু প্রোভাইড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এনসিওর প্রজেক্ট ইজ কমপ্লিটেড অন টাইম। ডেফিনেটলি বা মানে ডেফিনেটলি যেটা আমি লাস্ট পয়েন্ট প্রিভিয়াসলি মানে ডিসকাশন করলাম সেটা। তারপরে কি হচ্ছে? সেটা যেন ইকোনমিক্যালি হয়, মানে উইথিন বাজেট যেন হয়, সেটাও কিন্তু দেখে রাখতে হবে। আজকে তোমাকে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে দেওয়া হয়েছে বা পুরোপুরি বিল্ডিংয়ের একটা ফাউন্ডেশন থেকে কমপ্লিশন পর্যন্ত সমস্ত পুরো প্রজেক্টটা তোমার হাতে রয়েছে। এবার তোমার কাছে এস্টিমেশন এসেছে 30 লাখসের। সেই এস্টিমেশনটা থেকে যেন +-10% ঠিক আছে হতে পারে, কিন্তু তার বেশি যেন না এক্সিড হয়ে যায়। তার বেশি যদি এক্সিড জলদি হয়ে যায়, মনে রাখতে হবে তার যা বাজেট ছিল সেই বাজেটকে এক্সিড করে যাচ্ছে। তখন কিন্তু এটা আর কোনো ওয়েতেই বা কোনো জায়গাতেই কিন্তু ভ্যালিডেট করবে না। এটাও যেন মানে ইম্পর্টেন্টলি বা ইম্পর্টেন্ট ওয়েতে যেন তোমাদের মাথায় থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে জব অফ কনস্ট্রাকশন ম্যানেজার। হোয়াট আর দ্য জব অফ কনস্ট্রাকশন ম্যানেজার? নেক্সট আসছে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটা তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি বলে, সিভিল ইঞ্জিনিয়ারিং কেন, হোল ওয়ার্ল্ডে আমরা যত মানুষজন রয়েছে সবার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কারণ ডে বাই ডে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য টেম্পারেচার ইনক্রিজ করছে, ক্লাইমেটিক চেঞ্জেস আসছে, এনভায়রনমেন্টাল চেঞ্জেস আসছে, ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের বাস্তুতন্ত্রেও যে চেঞ্জেস আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য এই ডিসিপ্লিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা জায়গায় কাজ করতে গেলে তার কিন্তু ইকোসিস্টেমটাকে রক্ষা করাও আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি। সেই জন্য এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রতিটা জিনিসই আমরা কনসিডার করব। এই ক্ষেত্রে কী কী পয়েন্ট বলা হচ্ছে? ফার্স্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে, এনভায়রনমেন্টাল ইজ দ্য অ্যাভেলেবল নেচার অ্যারাউন্ড আস। ইট ইনক্লুডস দ্য লাইফ সাপোর্ট সিস্টেম সাচ ইজ ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল। আমাদের ক্ষেত্রে লিভিং লাইফের জন্য এই তিনটে জিনিসই কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইথাউট ওয়াটার, এয়ার উই কান্ট লিভ, ঠিক আছে? আর ল্যান্ড, সয়েল এটা তো দরকার আমাদের বসবাসের জন্য। নেক্সট বলছে, environmental engineering deals with the technology to save nature from human and natural abuse and pollution. এই জিনিসটা দিয়ে এই পয়েন্টটা দিয়ে এটাই আমি বোঝাতে চাইছি যে হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং পারপাস দিয়ে কিন্তু এই পারপাসটাকে দিয়ে বা এই ডিসিপ্লিনটাকে দিয়ে আমরা হিউম্যানের থেকে নেচারকে কিন্তু সেভ করতে পারি। কারণ সেক্ষেত্রে হ্যাঁ আমাদের উই মাইট হ্যাভ টু ইউজ টেকনোলজি, ঠিক আছে? বাট সেটা করেও হলেও আমাদেরকে কিন্তু এইটাকে এনভায়রনমেন্টটাকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে অ্যাবিউজ থেকে বাঁচিয়ে রাখতে হবে, পলিউশন থেকে বাঁচিয়ে রাখতে হবে। এটা কিন্তু মেন দুটো পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমি এখানে ইনক্লুড করছি যেটা, সেটা হচ্ছে দ্য স্টাডি ইনভলভস ব্যালেন্সড কম্প্রোমাইজ বিটুইন এনভায়রনমেন্ট অ্যান্ড সেফটি অ্যান্ড অলসো উইথ হিউম্যান। এটা কিন্তু আমি ইনক্লুড করলাম। নেক্সট, এটা কার সাথে ডিল করছে? অনেকগুলো জিনিসের সাথে ডিল করে। সো হোয়াট আর দোজ আর দ্য টেকনিক অফ ওয়াটার কালেকশন ১ নম্বর, পিউরিফিকেশন অফ অ্যান্ড সাপ্লাই ২ নম্বর। নেক্সট হচ্ছে ওয়েস্ট ওয়াটার কালেকশন অ্যান্ড ইটস ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল, গেল এটা। অ্যান্ড নেক্সট ইজ দ্য কন্ট্রোল অল টাইপ অফ পলিউশন। এইবার কেন এটা দরকার? ডেফিনেটলি এটাকে এই পলিউশনটাকে কন্ট্রোল করা দরকার। পলিউশনটাকে যদি না কন্ট্রোল করতে পারো, আমাদের যে ফিউচার জেনারেশন যেটা রয়েছে, ফিউচার জেনারেশনকে গিয়ে সেক্ষেত্রে তোমাদের রেসপন্সিবিলিটি কী থাকবে? তাদেরকে নিয়ে মানে তোমাদের রেসপন্সিবিলিটি কী থাকবে? যে তারা সারভাইভ করবে কি করবে না? সেটা তো অবভিয়াসলি তোমাদের উপর ডিপেন্ড করছে। আজকে যদি এই এক্সাম্পলটাকে নিয়ে আমি ধরি, আজকে আমাদের কি বলে হচ্ছে ফসিল ফুয়েলস আমরা খুব ইউজ করি এটাকে, মানে ইচ অ্যান্ড এভরিডে ডেইলি লাইফে আমরা এটাকে ইউজ করে থাকি। এবার ফসিল ফুয়েল যদি বার্ন হয়, কমপ্লিটলি বার্ন হয়ে গেলে সেটা CO2 প্রডিউস করে দিলেও ইটস ফাইন, ঠিক আছে? বাট কমপ্লিটলি যখন ইনকমপ্লিট বার্ন হচ্ছে সেক্ষেত্রে কী কী জিনিস প্রডিউস হয়? শুধু কি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়? না, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি সেক্ষেত্রে কার্বন মনোক্সাইড তৈরি হবে, ঠিক আছে? সালফারের অনেকগুলো গ্যাস তৈরি হয়ে যায়। সেই গ্যাসগুলো কিন্তু এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকর। এবার আর্থের তো একটা নিজস্ব হিলিং পাওয়ার রয়েছে। হিউজ অ্যামাউন্ট অফ কার্স, হিউজ অ্যামাউন্ট অফ বাইকস, হিউজ অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েলস যে ইউজ হচ্ছে, সেই ফসিল ফুয়েলস ইউজ হওয়ার পর যে হিউজ কোয়ান্টিটি যেটা আসছে, সেটা আজকে তুমি আর্থের যে
ন্যাচারাল হিলিং পাওয়ার যেটা রয়েছে সেটা থেকে যদি এক্সিড করে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে তুমি কম্প্রোমাইজ করবে কি করে? তোমার কাছে সেটা কম্প্রোমাইজ করার কোনো জায়গাই নেই। দেন ইউ হ্যাভ টু ডেভেলপ নিউ টেকনোলজি। Otherwise we have to develop better engines, or we have to stop the fossil fuels. তো যাই হোক, আমরা আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছি, আমরা বেটার ইঞ্জিন ডেভেলপ করতে শুরু করেছি, যে ক্ষেত্রে ফসিল ফুয়েলটা পুরোপুরি বার্ন হয়ে যায়। এবার ফসিল ফুয়েল যদি পুরোপুরি বার্ন হয়ে যায়, সেক্ষেত্রে আবার একটু প্রবলেম রয়েছে। আমি যদি ইঞ্জিন যেটা ইউজ করা হচ্ছে, ইঞ্জিন ফসিল ফুয়েল পুরো বার্ন হয়ে গেলে সেক্ষেত্রে ইঞ্জিনের একটু এফিসিয়েন্সি কম হয়ে যেতে পারে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। নেক্সট হচ্ছে মাইলেজ কমে যেতে পারে, তার ইঞ্জিনের যে আউটপুট পাওয়ার থাকে সেটা কম হয়ে যেতে পারে, যদিও বা সেটা ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করবে, সেটা কীভাবে ম্যানুফ্যাকচার করবে। নেক্সট হচ্ছে যে কি, এখানে আরেকটা ব্যাপার যেটা থাকে ফসিল ফুয়েল নিয়ে, যেটা বললাম, আজকে যদি ফসিল ফুয়েলটাকে বাদ দিয়ে আমরা যদি হচ্ছে যে পুরোপুরিভাবে ন্যাচারালাইজড হয়ে যাই, মানে সেক্ষেত্রে যদি আমরা ব্যাটারি ইউজ করতে পারি, বা হচ্ছে যে অন্য কোনো এনার্জি দিয়ে যদি এই ভেহিকেলগুলোকে কন্টিনিউ করতে পারি, সেটা কিন্তু আমাদের পক্ষে কোয়াইট হেল্পফুল হবে। ঠিক আছে, সেটা আমাদের পক্ষে কোয়াইট হেল্পফুল হবে। সেজন্য আমাদের ক্ষেত্রে এই রিপ্লেসমেন্টটা দরকার। তাহলে কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে ফার্দার রক্ষা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। এইবার দেখো, এইখানে যতগুলো পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত কিছু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, প্রতিটা জিনিস এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে রিলেটেড থাকছে। একটা কিন্তু পলিউশনের সাথে রিলেটেড রয়েছে এখানে, সেটা হচ্ছে যে এই পিকচারটা কিন্তু পলিউশনের সাথে রিলেটেড রয়েছে। এই পিকচারটা মানে পুরো পিকচারটাই, এখানে চারটে পিকচারের কোলাজ রয়েছে, তো পুরোটাই কিন্তু এই ক্ষেত্রে পলিউশনের এতে রয়েছে। ওপরের যে পিকচারটা দেখানো হয়েছে, এটা ওয়াটার ট্রিটমেন্টের একটা প্ল্যান্ট দেখানো হয়েছে, যদিও বা একটা খুব ছোট্ট একটা পার্ট দেখানো হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে খুব সম্ভবত দেখে মনে হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, বা হচ্ছে যে তোমাদের ক্ল্যারিফায়ার যেটা রয়েছে, সেই ক্ল্যারিফায়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং একটা একটা পার্ট রয়েছে, এটা ক্ল্যারিফায়ার, সেই ক্ল্যারিফায়ার হতে পারে। নেক্সট হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে, এটা কিন্তু আন্ডারনিথ অফ সি দেখাচ্ছে। আন্ডারনিথ অফ সিতে এখানে দেখাচ্ছে যেটা, এটা কোরালের ডিগ্রেডেশন দেখাচ্ছে ক্ষেত্রে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি পলিউশনের জন্য হয়। আমাদের যে কোরালের যে ব্যারিয়ার একটা একটা রিক রয়েছে, সেটা কিন্তু ডিগ্রেড করছে। তো এতগুলো ইম্প্যাক্ট পড়ছে আমরা দেখতে পাচ্ছি নেচারের ওপরে। ঠিক আছে, সেটা হিউম্যান বিহেভিয়ারের জন্য। তো সেইগুলোকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসার রেসপন্সিবিলিটি বা কন্ট্রোল করার দায়িত্বও কিন্তু আমাদের নিজেদের। ঠিক আছে, বলো এটা বোঝা গেছে যে জিনিসগুলো বললাম? আচ্ছা, আরও কেউ কিছু পয়েন্ট অ্যাড করতে চাও? কেউ কিছু পয়েন্ট অ্যাড করতে চাইলে বলো, তোমাদের কাছে যদি আরও কিছু পয়েন্ট অ্যাড করার থাকে। নেক্সট আসছি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কি? এটা হচ্ছে যে সয়েলকে নিয়ে পুরো ব্যাপারটাই এখানে হয়ে থাকে, মানে এই ডিসিপ্লিনটাতে হয়ে থাকে। সো হোয়াট আর দোজ, মানে কীভাবে এটাকে আমি ডিফাইন করছি, দ্যাট অল স্ট্রাকচারস আর ফাউন্ডেড, এখানে ভালো করে দেখো, একটা টার্ম ইউজ করছে এখানে, অল স্ট্রাকচারস আর ফাউন্ডেড অন গ্রাউন্ড, forces from structures are safely transferred to soil, essential to understand ground behavior and interaction between soil and structure. ঠিক আছে, এই সয়েল অ্যান্ড স্ট্রাকচারের পার্টিকুলার যে পয়েন্টটা রয়েছে, এটা একটা ইন্টারাকশন, মানে সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন বলো, ওটা একটা অন্য জিনিস হয়ে যায়। পুরোপুরি একটা খুব সুন্দর জিনিস, কিন্তু খুব টাফ জিনিস। ঠিক আছে, তার মানে কি, আমরা সয়েল নিয়ে যখন কাজ করব, একটা সুপার স্ট্রাকচার রয়েছে, সুপার স্ট্রাকচারের লোড বিমে আসছে, বিম থেকে কলাম ট্রান্সফার হচ্ছে, কলাম থেকে ফাউন্ডেশনে যাচ্ছে, ফাউন্ডেশন থেকে সয়েলে যাচ্ছে। সেই যে পার্টিকুলার সেই জায়গাটা যখন যাচ্ছে, সেক্ষেত্রে কি সয়েলটা তো লোডটা ক্যারি করছে। এইবার সেই সয়েলের ক্যাটাস্টিক স্টাডি হওয়াটা খুব দরকার, খুবই দরকার। সেই সয়েলের যে ক্যাটাস্টিক্স, যেটা আমি স্টাডি করব, সেটা কার থ্রু দিয়ে করব? সেটা থ্রু দিয়ে করব আমি ডেফিনেটলি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। এইবার যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে এই প্যারামিটারটাকে আমি অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে কী কী ইনভলভ থাকতে পারি? সেক্ষেত্রে ফার্স্ট যে ইনভলভমেন্ট থাকবে, আমি কি বললাম আগে, ফার্স্ট পয়েন্টে যেটা বলেছিলাম, ফাউন্ডেশন। ঠিক আছে, ফাউন্ডেশন এখানে ইনভলভ থাকছে। এই ফাউন্ডেশনটা ইনভলভ থাকবে, এই কারণে ইনভলভ থাকবে কারণ হচ্ছে যে সুপার স্ট্রাকচারের লোড কিন্তু
সয়েল থেকে স্ট্রাকচার থেকে সয়েলে যাচ্ছে থ্রু ফাউন্ডেশন, তবেই হবে। নেক্সট হচ্ছে স্লোপস। স্লোপস মানে কি অ্যাকচুয়ালি আমি যে রিভার ব্যাঙ্কে যে স্লোপ দেখি, সেই স্লোপটা এখানে কথা বলা হচ্ছে, কারণ অনেক সময় সেই স্লোপটাও ধসে চলে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে রিটেনিং স্ট্রাকচার। রিটেনিং স্ট্রাকচার বলতে আর্থ রিটেনিং স্ট্রাকচারের কথা এখানে বলা হচ্ছে। আর্থ রিটেনিং স্ট্রাকচার বলতে কি, ধরো কোনো রিটেনিং ওয়াল, ঠিক আছে, তার যখন অ্যানালিসিস হবে তখন কিন্তু এটা থ্রু দিয়ে আমরা করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের হাইওয়ে অ্যান্ড পেভমেন্ট ডিজাইন। এই হাইওয়ে অ্যান্ড পেভমেন্ট ডিজাইনটা, এটার ক্ষেত্রেও কিন্তু শুধু যদি আমরা ভেবে নাও যে অনলি যে হাইওয়ে রয়েছে, সেটা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু জিও টেকনিক্যালেরও পার্ট রয়েছে। এই কারণেই রয়েছে সয়েল সাবগ্রেড বা সয়েল সাবগ্রেড বেস, এগুলো যখন ডিজাইন করা হয় তখন সয়েল ক্যারিং ক্যাপাসিটিটাকে ডিটারমাইন করেই কিন্তু করা হয়। কতটা ডেপথ পর্যন্ত করা হবে, সেক্ষেত্রে কী মেটেরিয়াল ইউজ করতে হতে পারে, তার জন্য অবভিয়াসলি একটা ডিফারেন্ট সয়েল স্যাম্পল, মানে সয়েল স্যাম্পল নিয়ে তার উপরে একটা ডিফারেন্ট টেস্ট করে, দ্যাট ইজ এ সিভিআর টেস্ট। সেক্ষেত্রে সেখান থেকে আমরা হচ্ছে যে পুরো প্রপার্টিগুলো ডিটারমাইন করতে পারি, তবেই আমি গিয়ে সেক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে এমব্যাকমেন্টস অ্যান্ড আর্থ ড্যামস। এই এমব্যাকমেন্টস অ্যান্ড আর্থ ড্যামসটাকে, এটা অলরেডি তোমরা জানো, ঠিক আছে। এমব্যাকমেন্ট হচ্ছে যে মাটির যে নর্মাল যে বাঁধটা যেটা দেওয়া হয়, আর আর্থ ড্যাম মাটির যে যে ড্যামগুলো তৈরি করে দেওয়া হয়। এমব্যাকমেন্ট হয়তো অনেকেই দেখে থাকি, যাদের নদীর ধারে বাড়ি হয়, কোথাও যদি বাঁধ দেওয়া হয় সেক্ষেত্রে নর্মাল এমব্যাকমেন্ট দেওয়া হয়। আর আর্থ ড্যাম ক্ষেত্রে পুরোটাই মাটি হয়, কিন্তু সেক্ষেত্রে অতটা ইউটিলাইজ হয় না, আজকালকার দিনে অতটা বেশি ইউটিলাইজ হয় না ওটা। নেক্সট হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে যে টানেলস। টানেল তো ডেফিনেটলি টানেল এখানে ইনক্লুড থাকে, আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার অ্যান্ড ডিপ কাটস। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার এক একটা করে, যে যে জায়গাগুলোতে কিন্তু আমরা এই জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটাকে ইউজ করতে পারি বা ইউজ করতে পারবো। ঠিক আছে। তো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এই জিনিসটা, তার সাথে কোন কোন মানে কী কী ইনভলভ রয়েছে, কী কী জিনিস ইনভলভ রয়েছে, সেটা আমরা দেখলাম। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে যে ফাউন্ডেশন, স্লোপ, রিটেনিং স্ট্রাকচার, হাইওয়ে পেভমেন্ট, এমব্যাকমেন্ট, আর্থ ড্যাম, টানেলস, আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার অ্যান্ড ডিপ কাটস। এতগুলো কিন্তু জিনিস ইনক্লুড রয়েছে। তার মানে বুঝতে পারছো, যখন এই জিনিসটা হয় বা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টাডি যখন হয়, এটা কিন্তু ছোটোখাটো জিনিস নয়, এটা অনেকটা বড়ই জিনিস। ঠিক আছে, বোঝা গেছে এটা? এইবার দেখো, এর মেইন ফান্ডামেন্টাল কী রয়েছে, এর অবজেক্টিভ কী রয়েছে। এর অবজেক্টিভ রয়েছে, আমাকে যে বললাম যেটা, সয়েলের ক্যারিং ক্যাপাসিটি কী, সেই জিনিসটা আমাকে ডিটারমাইন করতে হবে। সেই জন্য এখানে বলছে টু অ্যাসেস দ্য কোয়ালিটি অফ, ভালো করে দেখো, মানে কোয়ালিটি অফ সয়েল অর রক টু ক্যারি দ্য স্ট্রাকচার। ঠিক আছে, যেই পয়েন্টটা আমি বলেছিলাম, পুরো পয়েন্টটা এখানে ইনক্লুড করছে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রপার নলেজ অফ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ নেসেসারি ফর সেফটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার। এই জিনিসটা নিয়ে, এই কী বলে, স্টেবিলিটি অফ স্ট্রাকচার নিয়ে একটা পুরোপুরি একটা বই রয়েছে। ঠিক আছে, একটা বই রয়েছে, সেটা মানে স্ট্রাকচারের পর মানে স্ট্রাকচারাল অ্যানালিসিস বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে ডিসিপ্লিন রয়েছে, সেক্ষেত্রে পুরোপুরি সাবজেক্ট রয়েছে স্টেবিলিটি অফ স্ট্রাকচার। সেক্ষেত্রে অনেক কিছু প্যারামিটার স্টাডি করতে, অনেক কিছু, যে শুধু সি5 বা বিয়ারিং ক্যাপাসিটি যে এটার সাথে ইনক্লুড করবো সেই রকম নয়, অনেক কিছু প্যারামিটার থাকে যেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইনক্লুড হয়ে থাকে। সেই জন্য কি হয়, মানে উইথাউট প্রপার সেফটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার, মানে বা স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার, কোনো কিন্তু তুমি হচ্ছে যে সুপার স্ট্রাকচারকে তুমি দাঁড় করাতে পারবে না। এইগুলো কিন্তু ডেফিনেটলি অ্যান্ড এক্সেপশনালি ওগুলো কিন্তু আমাকে অ্যাড করতেই হবে, আর ওটার কিন্তু সেফটি মার্জিনালটা আমাকেই কিন্তু প্রোভাইড করতে হবে। যদি ইনকেস না হয়, আমি কিন্তু সেই জায়গাটায় কোনো কিছু একটা ফাউন্ডেশনও গড়ে তুলতে পারবো না। গেল এটা। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড ওয়াটার রিসোর্স ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এখন আপাতত এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি আজকে শেষ করছি, বাকিগুলো ফার্দার আরও পরের ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করবো। আচ্ছা, এইবার বলো, এখান পর্যন্ত যে পড়ালাম, এই জায়গাতে কোনো কিছু, কারো কিছু প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি না প্রবলেম থাকে, কোনো ব্যাপার নয়। যদি ফার্দার হচ্ছে যে এটার নোটসের দরকার পড়ে, তোমরা ডেভিড স্যারের কাছ থেকে পুরো ভিডিওটা নিয়ে নিও। আমি স্যারকে হচ্ছে যে ভিডিওটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা নিয়ে নিও।
নিয়ে ফার্দার যদি কোনো জায়গায় ডাউট থাকে ভিডিওটা দেখো, ভিডিওটা দেখার পরে ডাউট যদি থাকে পুরো ডাউটটা সেখান থেকে আমাকে পরের দিন নেক্সট ক্লাসে ইনফর্ম করো। কেমন? আচ্ছা, আজকে আমি তাহলে এখানেই পুরো ক্লাসটাকে এন্ড করছি। কেমন? আজকে আমি পুরো ক্লাসটাকে এখানেই এন্ড করছি। আর আমি তাহলে লেফট করলাম, হ্যাঁ? হ্যাঁ, চলো আমি লেফট করলাম তাহলে।